ইরানে মাসব্যাপী যুদ্ধের হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা জোরদার, যোগ দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীও। ফ্লাইট ও ভিসা জটিলতায় চরম বিপাকে শাহজালালের যাত্রীরা, সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা। চট্টগ্রামেও একই অবস্থা। গণপরিবহনে প্রধানমন্ত্রীর বৃহৎ একাধিক পরিকল্পনা, বাড়ানো হবে দ্রুতগতির রেল যোগাযোগ। বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দীর্ঘ 1 মাস যুদ্ধ স্থায়ী হওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইরানের অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শত শত মানুষ হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেতার, টেলিভিশন ও হাসপাতাল ভবন। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা বাড়িয়েছে ইরান। যোগ দিয়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানে হামলার হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। আগামী 2-3 দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা পেতে যাচ্ছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেলকে সাক্ষাৎকারে ট্রাম্পের লক্ষ্য অর্জনে 1 মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতা সহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার সংখ্যা বাড়িয়েছে ইরান। রবিবার রাতভর সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। বেত শেমেশে, হাইফা, জেরুজালেমে আঘাত হানে ইরানের একাধিক মিসাইল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরীতে মিসাইল হামলা চালানোর দাবি তুলেছে ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় তেহরান। হামলা অব্যাহত আছে কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও। বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা প্রতিহত করার দাবি তুলেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগীয় প্রধান মহসিনী এজেই ও আহমেদ আলী আরাফিকে নিয়ে 3 সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। আগামী 2-3 দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গতরাত এবং আজও মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষ হওয়া যাত্রীরা। কবে নাগাদ ফ্লাইট কিংবা ভিসা জটিলতা কাটবে সেটি নিয়েও ধোঁয়াশায় তারা। এজন্য সরকারের হস্তক্ষেপের প্রত্যাশা তাদের। নরসিংদী মনোহরদীর জুবায়ের একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন এয়ারপোর্টে। কথা ছিল উড়াল দেবেন আকাশে, বাবা মায়ের মনের আশা পূরণে পাড়ি জমাবেন নবীর দেশে। তবে মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট বিপর্যয়, সেই স্বপ্ন কালো ধোঁয়ার মতো উড়ে গেছে এক নিমিষেই। এখন তাই নির্বিকার এই স্বপ্নবাজ তরুণ। আমার বিশের মেয়াদ 4টার দিকে, এখন আমার ফ্লাইট দিছে 2 তারিখে। এখন তো ফ্লাইট বন্ধ, এখন যাওয়া যাইতেছে না। এখন কি করবো? এখন আমার যদি ফ্লাইট পরেও দেয় তবু আমার বিশের মেয়াদ নাই, তখন আমি যাবো কেমনে বিদেশ? বাবাই তো অনেক কষ্ট করে টাকা ভাঙ্গিয়া পাঠাইতেছে,
এখন কষ্ট তো লাগারই কথা, এখন আর কি করা যাবে। জুবাইরের মতোই সাজিদ হাসান আর কাউসারও এসেছেন সুদূর কুমিল্লা থেকে। একই কারণে ফ্লাইট বিড়ম্বনায় দিশেহারা তারা। ফ্লাইট বাতিল হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যেই। কালকে সারা রাত আমরা বাইরে ওই যে যাত্রী কাউন্টার ছিল ওই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আজকে আবার আপনার দালালের মাধ্যমে আমরা এই টিকিট কাটছে, ওইটা দালাল আপনার ফেকটা আমাদেরকে টিকিট দিছে। এই আপনার টিকিট নিয়ে আমরা ভিতরে গেছি, এন্ট্রি করতে দিছে, কিন্তু ভিতরে নেওয়ার পরে আমাদের যে কম্পিউটার দিছে ওই জায়গায় আপনার কাতার এয়ারলাইন্সের কোনো বিমানে নেই। টিকিটের একটা কপি দিছে, বলছে যে এই টিকিটটাই ওটা দিলে তারা মানে বিমান চালু আছে, যে আজকে সকাল 5টা বাজে ফ্লাইট। পরে আমরা আসছি, আমরা ছিলাম ঢাকায় কাজিনের বাসা, কালকা সারাদিন ছিলাম এই জায়গায়, সারা রাত্রি ছিলাম, কারোর কোনো সহযোগিতা পাই নাই। প্রবাস কল্যাণ বলেন যেটি বলে, আজকেও সেম আসছে। আসার পর আমরা ঢাকা ছিলাম এক জায়গায় কাজিনের বাসাতে, আসার পরে ভিতরে ঢুকছি, ঢুকার পরে আপনার সেম কালকার মধ্যে একই অবস্থা, কোনো ফ্লাইট সব কিছু বন্ধ। কিন্তু আমাদের এজেন্সি বলতেছে ফ্লাইট আছে, ওরা বলতেছে ফ্লাইট বন্ধ। 2:25 বিমান উড়াদের কথা, ইজার মধ্যে বিমান উড়ে দিছে 2:50। বিমান ঘন্টা 1.5 ঘন্টা চলছে, চলার পর আবার বিমান লঞ্চ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন মনে করেন কাউন্টারে গেলে বলে যে আমাদের কোনো কিছু করার নাই, মানে আপনারা অফিসে যোগাযোগ করেন। কবে নাগাদ ফ্লাইট পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত হতে চান এই যাত্রীরা। এখনো কনফার্ম হয়েছে না, কতক্ষণ পর ডেট চেঞ্জ করতেছে। আমরা তো কুমিল্লাতে আইসা বসে রয়েছি প্রায় 2টার দিকে, বাসার থেকে 2টার সময় আইসা বসে রয়েছি। তো আমি কনফিউজ যে ফ্লাইট আমার বাতিল হলো কিনা, তো সেজন্য আমি এই বোর্ডে চেক করতেছি বারবারে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সোমবারও ঢাকা থেকে দোহা, কুয়েত, শারজা ও দুবাইগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে এ পর্যন্ত 25টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য জানিয়ে বলেন, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে সকাল 8:15 অবতরণ করে। গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠকে তিনি সব পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসাবে মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন তিনি। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে নারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পাশাপাশি রাজধানীকে বিকেন্দ্রীকরণের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আগ্রহ প্রকাশ করেন দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলারও। উনি এখন ঘিঞ্জি এলাকাগুলি, অপরিকল্পিত এলাকাগুলিতে যেখানে মেট্রো যাবে না, মেট্রোকে কমপ্লিমেন্ট করার জন্য, সাপ্লিমেন্ট করার জন্য আমরা আর কি করতে পারি এইটার একটা স্টাডি করে ওনাকে একটা প্রস্তাব দেওয়া, যাতে করে এই বছরই ওনারা কাজ আরম্ভ করতে পারেন। অর্থাৎ ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, এবং এটা করতে গিয়ে যা যা করতে হয় দ্রুত গতিতে করার জন্য মেট্রোর জায়গায় হবে, কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যেই মেট্রো সংস্করণগুলি আছে সেগুলির সাথে যেন সমন্বিত হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও জ্বালানি সহ অন্যান্য পণ্যের সংকট হবে না বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি মন্তব্য করেন। দিল্লির হাইকমিশনার জানান, বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক ঐতিহাসিক, দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্যমন্ত্রী জানান, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে আরও গতি আনতে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। এর মাধ্যমে নতুন সরকারের প্রতিনিধি হিসেবে পরিচিত হওয়া এবং বিভিন্ন বিষয় অবহিত করা হয়েছে। আলোচনা হয়েছে বন্ধ থাকা সীমান্ত হাট চালু সহ অন্যান্য বিষয়েও। বাণিজ্যমন্ত্রী বলেন, এটি সম্পর্কে শুরু। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও জ্বালানি সহ অন্যান্য পণ্যের সংকট না হলেও খরচ বাড়তে পারে বলে শঙ্কা বাণিজ্যমন্ত্রীর।
যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, এত আশঙ্কার মধ্যে আমি যাব না। কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। আমরা আলাপ আলোচনা করেছি ভারত বাংলাদেশ বাণিজ্যের বিভিন্ন দিক, আগামী দিনে যেসব বিষয়ে বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হতে পারে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। We had a very good discussion. I conveyed our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. জুলাই যোদ্ধা ও শহীদ জুলাই পরিবারগুলোর আর্থিক অনুদান ও পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম পর্যায়ক্রমে বাতিল করা হবে, ফিরিয়ে আনা হবে আর্থিক সুবিধা। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বাবা মারা গেছে, সেজন্য ছেলেরা যাতে একেবারে স্কুল ড্রপ আউট হয়ে অশিক্ষিত না হয়, তার শিক্ষার ব্যাপারে গুরুত্ব নিয়েছেন। আর তার পুনর্বাসন, যেটা কি ধরনের, যার ধরনের হাত নাই পা নাই কিন্তু মোটামুটি কর্মক্ষম আছে, কি ধরনের প্রজেক্ট দিলে আমরা বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে যাতে তারা মোটামুটি সচ্ছলভাবে স্বচ্ছন্দের সাথে সরকার পরিচালনা করতে পারে, সেজন্য তিনি সাজেশন দিয়েছেন। তারা যাতে তাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি উদ্বিগ্ন, এবং সে ব্যাপারে আমাদের যেসব স্কিম রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। আজ 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। 71-এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তখনকার ভিপি আসম আব্দুর রব। দিবসটি উপলক্ষে সকালে বটতলায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি প্রধান অতিথি আসম আব্দুর রব। 3টিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে এর রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন বক্তারা। মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রচলিত শাসন কাঠামো সংস্কারে বর্তমান সরকারকে আহ্বান জানান বক্তারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।